ধরুন আপনি একজন মানুষের ছায়া, তার প্রতিটি পদক্ষেপে আপনি আছেন, তার প্রতিটি গোপন বৈঠকে আপনি নীরব সাক্ষী, তার হাত বদলানো প্রতিটি টাকার গন্ধ আপনার নাকে লেগে আছে। এখন ভাবুন, সেই মানুষটি যদি একদিন এই দেশের সবচেয়ে ক্ষমতাধর পদে বসতে যান, তাহলে আপনার মতো ছায়ার কি মূল্য থাকে? আপনি কি তখন সবচেয়ে বিশ্বস্ত মানুষ, নাকি সবচেয়ে বিপজ্জনক সাক্ষী? এই প্রশ্নের উত্তরটা হয়তো লেখা হয়ে গেছে কলকাতার মধ্যগ্রামের এক নির্জন সড়কে, বৃষ্টির মতো ঝরে পড়া গুলির শব্দে আর একটি ক্ষতবিক্ষত দেহের নিথর পড়ে থাকায়। আর সেই উত্তরটা যদি সত্যি যা মনে হচ্ছে তাই হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি আজ যেখানে দাঁড়িয়ে আছে সেটা কোনো গণতন্ত্র নয়, সেটা একটা ক্রাইম সিন্ডিকেটের বোর্ডরুম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গল্পটা শুরু করে একটু অন্যভাবে। একটি রাতের কথা বলি। ভারতের জাতীয় সড়ক ধরে তীব্র গতিতে ছুটে আসছে একটা ছোট গাড়ি। চালকের চোখে কোনো ঘুম নেই। চালকের নাম ধরা যাক একজন সাধারণ যুবক, যে জীবনে হয়তো কখনো কল্পনাও করেনি যে সে একদিন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকল হয়ে উঠবে। কিন্তু সে রাতে সে একটি কাজ করেছিল, যেটা তদন্তকারীদের চোখে পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাওড়ার একটি টোল প্লাজায় পৌঁছানোর ঠিক আগে সে গাড়ি থামিয়ে অন্ধকারে নেমে পড়ে, খুলে ফেলে আসল নম্বর প্লেট, লাগিয়ে দেয় সম্পূর্ণ ভিন্ন একটি পরিচয়। শিলিগুড়ির নথিতে নিবদ্ধ অন্য এক গাড়ির নম্বর। উদ্দেশ্য পরিষ্কার, টোল প্লাজার ক্যামেরা, ফাস্ট ট্র্যাক রিডার, কোনো কিছুই যেন আসল গাড়ির হদিস না মেলে। একটি পেশাদার অপরাধীর মতো পরিকল্পিত পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, এই মাত্র 1 লক্ষ টাকা পাওয়া যুবক কি নিজে থেকেই এত সূক্ষ্ম পরিকল্পনা করতে পারে, নাকি তাকে প্রতিটি ধাপে নির্দেশনা দিয়েছে এমন কেউ যে এই ধরনের কাজ করতে অভ্যস্ত? কিন্তু সেই গাড়ি থেকে কিছুক্ষণ পর যা ঘটলো তা সাধারণ ছিল না। মধ্যমগ্রামের দোহারিয়ার রাস্তার সেই গাড়ি থেকে নেমে আসা সশস্ত্র ব্যক্তিরা একটি চলন্ত গাড়িকে ঘিরে ধরলো। আর তারপর যা হলো সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। পেশাদার নিশানাবাজদের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেল একজন মানুষ, যিনি ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন সবচেয়ে ক্ষমতাধর রাজনীতির ব্যক্তিত্বদের সবচেয়ে কাছের মানুষ। তার ব্যক্তিগত সহায়ক, তার ছায়া সঙ্গী, তার প্রতিটি মুহূর্তে নীরব সাক্ষী। তদন্তের প্রথম অধ্যায়টা ছিল বিস্ময়কর রকমের দ্রুত। রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা মাত্র কয়েক দিনের মধ্যেই সুতো ধরে টানতে শুরু করলো। ফাস্ট্যাগের ডিজিটাল পদচিহ্ন, মোবাইল টাওয়ার সিগন্যাল, ম্যাপিং, সিসিটিভির ফুটেজ সব মিলিয়ে এক এক করে বেরিয়ে আসতে লাগলো অভিযুক্তদের নাম। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চুক্তির অঙ্ক। পুরো কাজের বিনিময়ে ধার্য করা হয়েছিল 1.5 কোটি টাকা। চালককে দেওয়া হয়েছিল মাত্র 1 লক্ষ। গাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাকি টাকা গেছে সব শুটারদের হাতেই, মধ্যস্থতাকারীদের পকেটে। গ্রেপ্তার হওয়া একজন অভিযুক্তের সামাজিক মাধ্যমে পুরনো কিছু ছবি ও ভিডিও খুঁজে পাওয়া গেল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে একটি জাতীয় নির্বাচনে শাসক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য ও জাতীয় পর্যায়ে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার ঘনিষ্ঠ আলামতও সামনে এলো। অর্থাৎ যে হাত গুলি চালিয়েছে সে হাত সুতো টানলে পৌঁছে যায় ক্ষমতার একেবারে কেন্দ্রে। কোনো পূর্ব ঘোষণা ছাড়া, কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়া পুরো তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে তুলে নিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। এই সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন উঠছে, সেটা খুবই সরল কিন্তু ভয়ানক তাৎপর্যপূর্ণ। যদি রাজ্য পুলিশ সঠিক তদন্ত করেছিল, যদি তারা সুপারির অর্থের হিসাব বের করতে পেরেছিল, তাহলে হঠাৎ কেন তাদের হাত থেকে মামলা কেড়ে নেওয়া হলো? কার স্বার্থে, কাকে রক্ষা করতে? এখন এই নির্দিষ্ট হত্যাকাণ্ডটিকে যদি বিচ্ছিন্নভাবে দেখেন, তাহলে হয়তো মনে হবে এটা একটা সুপারি কিলিং, যেটা ভারতের অপরাধ জগতে স্বাভাবিক নয়। কিন্তু যদি প্যাটার্ন দেখেন, তাহলে রক্ত হিম হয়ে যায়। এই একজন রাজনৈতিক নেতার চারপাশে যারা সবচেয়ে কাছের ছিলেন, ব্যক্তিগত সহায়ক, দেহরক্ষী, গাড়ি চালক, তাদের প্রত্যেকের পরিণত হয়েছে একই রকম। একজনকে নির্মমভাবে গুলি করে মারা হয়েছে বছর কয়েক আগে, আরো একজনকে মৃতদেহ পাওয়া গেছে পুলিশের ব্যারাকে। সরকারি ভাষ্যে আত্মহত্যা বলা হলেও পরিবার কোনোদিন সেটা মানেনি। একজন গাড়ি চালকের মৃত্যু ঘটেছে এমন পরিস্থিতিতে যেখানে প্রশ্নচিহ্ন থেকে গেছে আজও। আর এখন সর্বশেষে এই ঘটনা। 4 জন ঘনিষ্ঠ মানুষ, 4টি মৃত্যু, প্রতিটিতে রহস্য, প্রতিটিতে তদন্ত থমকে যাওয়া বা হাত বদল হওয়া, প্রতিটিতে বিচারের অনুপস্থিতি। এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা কতটুকু?
পরিসংখ্যান বলে একই ব্যক্তির চারপাশে এভাবে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটা এবং প্রতিটি ক্ষেত্রে তদন্ত অসম্পূর্ণ থাকা এটা দুর্ঘটনা নয়, এটা একটা সিস্টেম। অপরাধ মনোবিজ্ঞানে একটি ধারণা রয়েছে যেটাকে বলা হয় ইনার সার্কেল অ্যানিমেশন। যখন কোনো ক্ষমতাধর ব্যক্তি অনুভব করেন যে তার সবচেয়ে কাছের মানুষটি তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে, তখন সেই মানুষটিকে সরিয়ে দেওয়া হয়। ইতিহাসে এর অসংখ্য উদাহরণ রয়েছে। মাফিয়া জগতে এটা নিয়মিত ঘটে, রাজনৈতিক জগতেও এটা ঘটে, শুধু মোড়কটা আলাদা হয়। এখন চিন্তা করুন একজন ব্যক্তিগত সহায়ক যিনি বছরের পর বছর ধরে একজন নেতার প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো ছিলেন। তিনি কি কি জানতে পারেন? তিনি জানেন যে কোন রাতে কোন অচেনা নম্বর থেকে ফোন আসে, তিনি জানেন কোন ব্রিফকেসে কত টাকা আসে এবং কোথা থেকে যায়, তিনি জানেন যে কোন ঠিকাদার কত দিয়েছে কোন প্রকল্পের বিনিময়ে, তিনি জানেন কোন গোপন সম্পত্তির দলিল কোথায় রাখা। একজন এমন সাক্ষী যদি কোনোদিন মুখ খোলেন, তাহলে যে পরিমাণ তথ্য বেরিয়ে আসতে পারে তা যে কোনো রাজনীতির ক্যারিয়ারকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। আর যখন সে নেতার ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছে যাচ্ছেন, তখন এই ধরনের জীবন্ত বিপদ নিয়ে চলা কতটা ঝুঁকিপূর্ণ সেটা বোঝার জন্য রাজনীতির বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে হৃদয়বিরোধ দিকটা হলো পরিবারের অবস্থান। প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একটি পরিবার, স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা মা, যারা বছরের পর বছর ধরে বিচারের আশায় বসে আছেন। তারা দেখছেন তাদের প্রিয়জনের খুনের তদন্ত কিভাবে এক সংস্থা থেকে আরো সংস্থায় ঘুরছে। তারা দেখছেন কিভাবে মিডিয়ার আলো একদিকে জ্বলে, পরের দিন আবার নিভে যায়। তারা দেখছেন কিভাবে প্রতিশ্রুতি দেওয়া হয় বিচারের, আর তারপর নীরবতা নেমে আসে। এই নীরবতা হয়তো সবচেয়ে নিষ্ঠুর শাস্তি, মৃত ব্যক্তির জন্য নয়, জীবিতদের পরিবারের জন্য। তদন্তের সবশেষ পর্যায়ে কেন্দ্রীয় সংস্থার ঘটনা পরিদর্শন করেছেন, অভিযুক্ত চালককে নিয়ে রুট রিকনস্ট্রাকশন করেছেন। জানা গেছে সেই রাতে শুধু একটি গাড়ি নয়, আরো একটি রহস্যময় যান এসেছিল। এই রুটে যাতে ছিল আরো 3 জন অশনাক্ত ব্যক্তি। তারা কারা? তাদের সাথে কার যোগাযোগ ছিল? তারা কি সে রাতে হামলায় সরাসরি অংশ নিয়েছিল, নাকি তারা ছিল পর্যবেক্ষক, নিশ্চিত করতে এসেছিল যে কাজটা সঠিকভাবে হয়েছে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি, পাওয়া হয়তো যাবেও না। কারণ যে কাঠামোর হাতে এমন তদন্তের ভার, সেই কাঠামোর অতীত রেকর্ড বলছে এই ধরনের রাজনৈতিক সংবেদনশীলতার মামলার সত্য বের হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিশেষত যখন ক্ষমতার কেন্দ্র এবং তদন্ত সংস্থা একই ছাদের নিচে থাকে। এই মামলাটিও কি সেই পথে যাচ্ছে, নাকি এবার কিছু আলাদা ঘটবে? আসলে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে বেশ কয়েকটি বিষয়ের ওপর। বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে, মিডিয়া কতদিন এই ইস্যুতে জীবিত রাখতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণ কতদিন মনে রাখবে। কারণ ক্ষমতার অন্ধকারের করিডোরে যারা হাঁটেন, তারা একটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল: মানুষের ভুলে যাওয়ার ক্ষমতা। আজ যে খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, 3 মাস পর সেটা কেউ মনে রাখবে না। এই হিসাবটাই তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। তাই আজকের এই আলোচনার শেষে একটাই কথা বলতে চাই: একটি রাজনৈতিক নেতার চারপাশে 4 জন ঘনিষ্ঠ মানুষের রহস্যজনক মৃত্যু, এটা শুধু একটি অপরাধের ঘটনা নয়, এটা একটা প্রশ্ন গণতন্ত্রের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, আর সাধারণ মানুষের বিবেকের প্রতি। যদি এই প্রশ্নের উত্তর আমরা না খুঁজি, যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা আসলে মেনে নিচ্ছি যে ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম চলে, তাদের ছায়ায় দাঁড়ানো মানুষটির জীবনের কোনো দাম নেই। আর সেই নম্বর প্লেটের মতোই যেটা রাতের অন্ধকারে বদলে ফেলা হয়েছিল, এই হত্যাকাণ্ডের পেছনের আসল চেহারাটা কি বদলে ফেলা হচ্ছে? পরিচয় মুছে দেওয়া হচ্ছে, নাকি সত্যি সত্যি কোনোদিন এই মুখোশ খুলে পড়বে? উত্তরটা সময় দেবে, কিন্তু প্রশ্নটা আমাদের করতে হবে আজই। কারণ যেদিন আমরা প্রশ্ন করা বন্ধ করে দেব, সেদিন থেকে এই ধরনের মৃত্যুর খবর আর হবে না। সেগুলো হবে পরিসংখ্যান, আর পরিসংখ্যানের কোনো মুখ থাকে না, কোনো পরিবার থাকে না, কোনো কান্না থাকে না। আপনি কি সেটা মেনে নেবেন?